ঠিক আছে, তাহলে এখন এই যে কাজ করার শক্তি থিওরি মোটামুটি আর কি আজকে করি, কালকে ম্যাথ করবো। প্রথমে কাজ করার শক্তির মধ্যে হচ্ছে কাজ। ঠিক আছে, কৃত কাজ বলতে আমরা কি বুঝি বলো তো? কাজ কোনো কিছু করার ও না, এটা তো শক্তি। কাজ হলো মানে এমনি বলতে পারো আর কি, মনে করো কাজ ডাব্লিউ দিয়ে প্রকাশ করি না আমরা? স্মরণ আর ইসের গুণ আর কি বলের। হ্যাঁ, মানে বল আর স্মরণের গুণফল নাকি, এরকমই তো নাকি? ডাব্লিউ দিয়ে হুম। মানে ডব্লিউ মানে কি ওয়ার্ক, আমরা ওয়ার্ককে ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, ডাব্লিউ দিয়ে। হ্যাঁ, তাহলে এখানে কি হয়েছে, বল ইন্টু স্মরণ, তাহলে বলকে আমরা এফ দিয়ে প্রকাশ করি আর স্মরণকে মনে করো এক্স। তাহলে এখন যেটা হবে এটার সংজ্ঞাটা কেমন হয়, বল ও বলের দিকে স্মরণের উপাংশকে, উপাংশের গুণফলকে কাজ বলে। হুম। লিখে ফেলো, বল এই সংজ্ঞাটা লিখো, ক নাম্বারে আসবে। কি ছিল ভাই? লিখবা যে বল ও বলের দিকে স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে। বল ও বলের দিকে স্মরণের উপাংশকে কাজ বলে। হুম। এখন তুমি মনে করো এখান থেকে যা দেখতে পারো, মনে করো একটা বস্তু একটা আছে একটা টবের উপরে। হ্যাঁ, টবের উপরে একটা বস্তু আছে, ধরলাম যে এটা এম ভরের বস্তু। এবার বল প্রয়োগ করলা সামনের দিকে, সে বলটা সামনের দিকে চলে গেল আর কি, মানে বস্তুটা, যে বস্তুটা ছিল আগে এম ভরের, সেটা এখানে চলে আসছে। তাহলে এখন ওর দূরত্ব আমরা কোথা থেকে নির্ণয় করব, এই যে ওর ভরকেন্দ্রের যে সরণটা হয়েছে, ওর আগে কোথায় ভরকেন্দ্র ছিল, এখানে কোথায় আছে। ঠিক আছে, এ হলো এক্স দূরত্বে গেছে, আগে ছিল এ বিন্দুতে, এখন আসছে বি বিন্দুতে, তাহলে এ থেকে বি তে এক্স দূরত্বে গেছি ধরলাম। তাহলে এখানে ডাব্লিউ কি হবে, এফ ইন্টু এক্স, তাই তো? তো আরেকটা জিনিস বলছিলাম যে মনে করো এরকম বলছিলাম না স্মরণের রূপাংশ, বল ও বলের দিকে স্মরণের রূপাংশ সিনারিও এরকম হইতে পারে যে মনে করো একটা বস্তু এখানে আছে, এর উপরে তুমি বল প্রয়োগ করছো কোন দিকে, বল প্রয়োগ করছো তুমি মনে করো একটু একটু কোণ করে তুমি বল প্রয়োগ করছো, ধরলাম যে এফ বল প্রয়োগ করছো থিটা কোণে, ভূমির সাথে থিটা অ্যাঙ্গেল কোণে তুমি এটা এফ বল প্রয়োগ করছো, এই কারণে কি হয়েছে, এক্স দূরত্বে গিয়ে এক্স দূরত্ব সরে আসছে। তো বস্তুটা এখন আছে কোথায়, বস্তুটা আসছে এখানে, এটা এম ধরে, তাহলে এক্স দূরত্ব সরে আসছে। তাহলে এক্ষেত্রে কি হবে, বল কোন দিকে, বল হলো এই দিক বরাবর। তাহলে আমাদের সংজ্ঞা অনুসারে কি বলছে, বল যেদিকে, বল বলের দিকে সরণের উপাংশ। হ্যাঁ, বল ও বলের দিকে সরণের উপাংশ, তাহলে এখানে যদি সরণটা এরকম হয় এক্স, তাহলে বলের দিক কোনটা, এদিকে না? বলের দিক হলো এইদিকে, তাহলে এখন সরণের উপাংশটা কোন দিকে, সরণের উপাংশ কোন দিকে নিব, বলের দিকে নিব, তাহলে বলের দিক হলো এদিকে, তাহলে এদিকে যদি আমরা এক্স এর উপাংশ নিই, তাহলে যার সাথে অ্যাঙ্গেল থাকে তার সাথে আমরা cos থিটা লাগাই দিই না? তাহলে তাহলে এক্স cos থিটা এদিকে, আর সাথে গুণ, তাহলে লাস্ট পর্যন্ত ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ আর এক্স। আমরা পড়ছিলাম না যে এ ডট বি ইজ ইকুয়াল টু কি, এ বি cos থিটা, তাই তো? তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এফ ডট এক্স লিখতে পারি না? হ্যাঁ, তাহলে আমরা এখানে এফ ডট এক্স লিখতে পারি ভেক্টর গুণন আকারে। তাহলে এখানে কাজটা কি রাশি, ভেক্টর না কি স্কেলার? তাহলে এখানে আমরা কি কোনো ভেক্টর রাশি পাই ডট গুণন করলে? গ্রেডিয়েন্ট পড়ছিলাম না, গ্রেডিয়েন্ট। তাহলে আমরা মান পাই না শুধু, গ্রেডিয়েন্ট না স্যার, ডাইভারজেন্স, মান শুধু মান পাই না, এরকমই তো ডট গুণ করলে শুধু মান পাই, তাহলে মান পাইলে কি, মান পাওয়া মানে হলো যে স্কয়ার, তাহলে কাজ স্কয়ার আসে।
কাজের একক কি? তাহলে বল হলো নিউটন, এক্স হলো কি? মিটার। তাহলে এটা কি কি লেখা যায়? বল আর হুম, জুল লেখা যায় না নিউটন মিটার কি? কাজের একক জুল। তাহলে এখন ন্যানোমিটার না তো, নিউটন মিটার। হ্যাঁ, নিউটন মিটারকে আমরা কি লিখতে পারি? জুল লিখতে পারি। আচ্ছা, তাহলে এখানে আসলাম। এখন মনে করো কাজ তো আমরা পাইলাম সূত্র, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এক্স কস থিটা, অথবা এফ ডট এক্স ভেক্টর। তাহলে এখন দেখো যে কাজ কখন শূন্য হয়, এটা তো এখান থেকে বলা যায় না। যদি মনে করো বল তুমি এটা প্রয়োগ করলা, কোনো সরণ ঘটে নাই, তাহলে কস থিটার মান কত? কস থিটার মান যদি 90 হয়, কস 90 হলে কি হবে মান? জিরো। তাই তো? এটা মনে করো কি হচ্ছে, একজন লোক আছে, সে একটা মাথায় একটা বস্তু নিয়ে হাঁটতেছে। ঠিক আছে, হাঁটার পরে বস্তুটা এখানেই আছে, হাঁটার পরে এক দূরত্বে গেছে, এক দূরত্বে চলে গেছে, ঠিক আছে। তাহলে এখন বলছে যে, যে পদার্থবিজ্ঞান অনুযায়ী, তাহলে এখন এই বস্তুটার কাজ কি হয়েছে? কি হবে, বস্তু তো মনে করো এখানে ছিল, চলে আসছে এখানে। তাহলে এখন আমরা বলছি না যে বল আর সরণের গুণফল, তো সরণ হয়েছে কোন দিকে? এদিকে না? আর বলটা কোন দিকে? এই বস্তুর উপরে। বল উপরের দিকে, নিচের দিকে এমজি মনে করো বস্তুটা। এই একটা ব্যক্তি আছে না, ব্যক্তির মাথার উপরে যেহেতু বস্তুটা আছে, তাহলে বস্তুর কি করছে, বলটা প্রয়োগ করছে নিচের দিকে এমজি, তারপরে এইটা একটা প্রতিক্রিয়া বল পাইছে এ। তাহলে এফ আর এক্স এর মধ্যবর্তী কোণ কত এখানে? 90। তাহলে ডাব্লিউ কি হয়েছে, কাজ কিন্তু কাজ কিন্তু হয় না বস্তুর সাপেক্ষে, মানে ব্যক্তির সাপেক্ষে, যে ব্যক্তিটা নিয়ে গেছে ওর সাপেক্ষে ওর কোনো কাজ কিন্তু আসলে হয় না। ঠিক আছে। হ্যাঁ, এরকমই বলা যায়, যে ব্যক্তির সাপেক্ষে বস্তুর কাজ। যেহেতু মাথায় রাখা হয়েছে বস্তুটা, তাহলে সরণের জন্য কি হবে, কৃতকাজ শূন্য হবে। আবার দেখো, মনে করো কোন কোন ক্ষেত্রে আসলে কৃতকাজ শূন্য হইতেছে। মনে করো শূন্য এক্স অক্ষ বরাবর কোনো বস্তু সরাতে আছে, তুমি সরাচ্ছ আর কি। শূন্যে আছে কিন্তু এক্স অক্ষ বরাবর কোনো বস্তু সরাচ্ছ, তাহলে কৃতকাজ শূন্য হবে। এইখানে একটা বস্তু তুমি এক্স অক্ষ বরাবর সরাচ্ছ, তাহলে কৃতকাজ আসলে শূন্য। ঠিক আছে? আবার হলো যে শূন্যে কোনো বস্তু ধরে রাখলেও কৃতকাজ আসলে শূন্য, কিন্তু শূন্যে কোনো বস্তু ধরে রাখছে, স্মরণ তো হয় না, বুঝছিস, স্মরণ হয় না, তখন কৃতকাজ আসলে শূন্যই থাকে। তাহলে থিটা 90 ডিগ্রি হইলে কৃতকাজ শূন্য হইতেছে, স্মরণ জিরো হইলে কৃতকাজ শূন্য হইতেছে, তারপরে শূন্যে যদি এক্স অক্ষ বরাবর কোনো বস্তু সরাতে থাকি, তাহলে কৃতকাজ শূন্য হইতেছে। তাহলে এখন আনো তো তল বরাবর একটা জিনিসে আসো, কৃতকাজ কত এখানে? শূন্য না? তাহলে এখন এখান থেকে আমরা কি বলতে পারি, যে কোনো শূন্য, শূন্য আছে না, বস্তুটা শূন্যই তো আছে, লেগে তো নাই এখানে, বস্তুটা শূন্য আছে। শূন্য আমরা যদি এক্স অক্ষ বরাবর কোনো বস্তু সরাতে থাকি, তাহলে কৃতকাজ শূন্য। শূন্যে আমরা যদি এই বস্তুটাকে সরাতে থাকি, তাহলে সরাতে কৃতকাজ শূন্য। আশা করি এই জিনিসগুলো বুঝবা, পরে আসো।
এখন কি আছে, আমাদের তল বরাবর আমরা বস্তুকে সরাবো, ঠিক আছে? এটা আমরা তল এঁকে ফেললাম। তল বরাবর মনে করো একটা বস্তু আমরা আইকে এম ভরা একটা বস্তু আছে, এটাকে আমরা এফ বল প্রয়োগ করে উপরে উঠাবো। ঠিক আছে, তাহলে আমরা দেখছিলাম যদি আমাদের তল বরাবর কোনো বস্তু থাকে তাহলে নিচে থেকে একটা ওজনের উপাংশ কাজ করে। সরাসরি নিচে দিকে তো এম জি, কিন্তু এখানে কাজ করে যদি এটা থিটা অ্যাঙ্গেল হয় তাহলে এম জি সাইন থিটা কাজ করে নিচের দিকে, তাই তো? ওজনের উপাংশ এই পাশে কাজ করে। তাহলে এখন যদি এই তলটা ঘর্ষণহীন হয় তাহলে আমরা এই যে বস্তুটা মনে করো শুরুতে ছিল এইখানে, ঠিক আছে, এইখানে ছিল শুরুতে এই অবস্থানে। এই অবস্থান থেকে আমরা কি করব, এইখানে মনে করো একটা সমতল আছে, এইখানে আমরা উঠে নিয়ে আসবো। ঠিক আছে, এইখানে আমরা উঠে নিয়ে আসবো। তাহলে যদি আমরা এখানে থেকে বি ধরি, হ্যাঁ, বি ধরলে এ থেকে বি তে বস্তুটা নিতে কৃত কাজ করে। এ হতে বি অবস্থানে বস্তুটি সরাতে কৃত কাজ, সরাতে কৃত কাজ, ঠিক আছে? তাহলে এই কৃত কাজটা কি হবে দেখো তো, যে আমরা কি পড়ছি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, বা অথবা বল অথবা বল দিকে সরানোর উপাংশ। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। হুম, তাহলে এখন দেখো এফ এর জায়গায় আমরা কি দিব আসলে, যদি বলটাকে আবার সরাতে চাই এই বস্তুটাকে, তাহলে এখানে কোন কিরকম বল দিতে হবে এখানে বলো তো? যেহেতু এমজি সাইন থিটা নিচে থেকে কাজ করে তাহলে এই সমপরিমাণ বল দিলে না উঠবে উপরে, এর চেয়ে কম দিলে কি উঠবে? মনে করো বস্তুর উপরে কি কাজ করতেছে, এমজি সাইন থিটা না, এই যে যখন এখানে অবস্থা, এর সমপরিমাণ বল দিলে না এ উঠবে, বা এর সমপরিমাণ হচ্ছে এর চেয়ে বেশি, কম দিলে কি আর উপরের দিকে উঠানো যাবে? যাবে না। স্থির অথবা বেগ থাকতে পারে, তাই তো? একটা বেগ থাকলেও তো উঠে, তাই তো? একটা বস্তু যদি একটা বেগ থাকে, বেগ থাকলে উপরের পাশে চলে যায় না, আশেপাশে। হ্যাঁ, তাহলে আমরা যেটা ধরে নিলাম যে ন্যূনতম আমরা এফ জি এম জি সাইন থিটা দিলে আমরা উঠাতে পারবো, আর ন্যূনতম হিসাব করলাম, ঠিক আছে? তাহলে এফ এর জায়গায় আমরা এম জি সাইন থিটা দিলাম। হুম, আর এখানে এস কোনটা আসলে? এস হলো মনে করো এফ এস, এস হলো যে এই তল বরাবর যে দূরত্ব, ঠিক আছে? এ বি, তাই তো? এ বি না, এ থেকে বি এর যে দূরত্ব সরণ, তাহলে আমরা এটাকে যদি আমরা এস ধরে নিই, এই পুরো অংশটুকু এস ধরে নিলাম, ঠিক আছে? এস ধরলে এখানে আমরা এই এস এর জায়গায় এসি রেখে দিতে পারি, তাই তো? তাহলে আবার দেখো যদি আমরা এই পয়েন্টটাকে সি ধরি তাহলে এবিসি ত্রিভুজে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি দেখো তো? যদি এটাকে আমরা এইচ ধরি, সাইন থিটা ধরলাম এই ত্রিভুজের জন্য, এবিসি ত্রিভুজের জন্য, লম্বটা কি আসলে এইচ না? লম্বটা এইচ, আর ভূমিটা কি? ভূমি তো না, লম্ব বাই অতিভুজ, অতিভুজটা কি এস না? হ্যাঁ, তাহলে লাস্ট পর্যন্ত এইচ ইজ ইকুয়াল টু কি এস সাইন থিটা। তাহলে এম জি, এই এস সাইন থিটার বদলে আমরা এইচ লিখতে পারি, তাই তো? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এস লেখা যায় যদি আমরা একটা বস্তু এইখান থেকে এইখানেও তুলে ফেলি, তাহলে তাহলে এম জি এস। আবার যদি আমরা এই বস্তুটা এই এ পয়েন্টে আসে, আনত তল বরাবর সরাতে সরাতে আমরা এই সমতলে নিয়ে আসলাম, তাহলে একই কাজ হয়, সেম পরিমাণ কাজই হয়, ঠিক আছে? তাহলে কাজের পরিমাণ কি সেম। তাহলে এখান থেকে আমরা যে ডিসিশনে আসতে পারি, যদি আমরা এখানে কিছু পয়েন্ট আবার দিই, এখানে ধরলাম পি, এখানে ধরলাম কি কিউ ধরলাম, আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে ডাব্লিউ ইজ ইকুয়াল ডাব্লিউ এ বি ইজ ইকুয়াল ডাব্লিউ পি কিউ, কি বলা যায় না? হুম, কারণ কি যদি আমরা এই দেখলাম যে জি সাইন থিটা এস সাইন থিটা ইজ ইকুয়াল টু এইচ, তাহলে লাস্ট পর্যন্ত ডাব্লিউ এ বি আর ডাব্লিউ পি কিউ কাজ সমান হবে। এখন মনে হইতে পারে না যে মনে করো একটা স্পাইডার, হুম, তোমার একটা সিঁড়ি আছে, এরকম সিঁড়ি বেয়ে এই একটাই সিঁড়ি আছে মনে করো ব্র্যাক ইউনিভার্সিটি, সিঁড়ি মনে করো একটা স্কুলের,
বা মনে করো সিঁড়ি একটাই আছে, কোনো ভাঙা ভাঙা সিঁড়ি নেই, এই সিঁড়ি ধরে তুমি উঠবা, আরেকজন উঠবে এমনি বেয়ে বেয়ে উঠবে। ঠিক আছে, তুমি যাবা আর কি সিঁড়ি ধরে 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 যাবা আর কি। তাহলে কার কিন্তু কাজ বেশি হবে? সমান হবে। তাহলে কষ্ট কার বেশি হবে? কষ্ট বেশি হবে কার? এখন এই যে একটা টান চলে আসে যে দুইজন একই কাজ করছে কিন্তু পরিশ্রম হয় বা কষ্ট হয় একজন হয়, এই এর বেশি কষ্ট হয়, যে ধরলাম যে এইটা হলো এ পার্সন আর এটা বি পার্সন। বি পার্সন আগে মানে একই কাজ তো করতেছে দুজন, এই এই পাশেও যে কাজ এই পাশেও একই কাজ, তাহলে কেন মানে কষ্ট একটা পরিশ্রম একটা ভিন্নতা থাকে না? পরিশ্রমের কিন্তু একটা ভিন্ন থেকে যায়, যে মনে করো এই যে যে স্পাইডারম্যান দূরে দূরে উঠবে, ওর কিন্তু কষ্ট বেশি হবে। তাহলে আমরা যেটা বলতে পারি যে কিন্তু কাজ এক থাকলেও পরিশ্রম এক না হয়ে ভিন্ন হতে পারে। পরিশ্রম নির্ভর করে না বন্ধের উপরে, ঠিক আছে? পরিশ্রম ভিন্ন ভিন্ন হইতে পারে। তাহলে একজন মনে করো দারোয়ান আছে, দারোয়ান মনে করো চেয়ারে বসে আছে সারাদিন সারা রাত, তাহলে তার কাজ আছে কোনো? পদার্থবিজ্ঞান অনুযায়ী কিন্তু তার কোনো কাজ নাই, যেহেতু তার কোনো স্মরণ নাই, তার দারোয়ান কোনো কাজ করে না, তাহলে আজকে দারোয়ানের বিদায় করে দিবে। কিন্তু এইটা কিন্তু তার পরিশ্রম হয়েছে, আমার পরিশ্রমের টাকা কাজের জন্য। ওকে, আচ্ছা ঠিক আছে তাহলে। এখন কৃতকাজের এই যে ধনাত্মক ঋণাত্মক নিয়ে একটু দেখা উচিত। কৃতকাজ মনে করো দুইটা হইতে পারে, একটা হলো যে ধনাত্মক কাজ, আর এটা বলতে পারো বলের দ্বারা কাজ। বলের দ্বারা কাজ অথবা এটাকে বলা যায় ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ। আরেকটাকে বললাম আমরা মনে করো বলের বিরুদ্ধে কাজ। হুম। তাহলে এখন মনে করো কি হয়েছে, এফ এক্স পড়ছি আর কি আমরা, এফ এক্স কস থিটা। এখন আগেই বলছিলা যে মধ্যবর্তী কোণ যদি আহ, কি হয় 90 ডিগ্রি হয় তখন কাজ জিরো হয়ে যায়। এখন আমরা দেখবো জিরোর বদলে যদি মনে করো একটা আছে মনে করো 0 থেকে 180, বা 0 থেকে 90, আবার 90 থেকে 180, এরকমও তো হইতে পারে, তাই তো? মনে করো তুমি বল প্রয়োগ করছো এখানে, কিন্তু বস্তু যাওয়া শুরু করছে পিছনের দিকে, ঠিক আছে? বল প্রয়োগ করলা কোন দিকে? এইদিকে, কিন্তু বস্তু সরানো হয়েছে উল্টা দিকে। মানে মধ্যবর্তী কোণ কত সরণের মানে যে cos থিটা বলতেছি না, থিটাটা আসলে কত, 180 না? 80, তখন আমরা এই যে যখন এখানে বসাচ্ছি যে w ইজ ইকুয়াল টু এফ এক্স কস 180, 80, তখন লাস্ট পর্যন্ত মাইনাস এফ হচ্ছে না? মাইনাস এফ এক্স হচ্ছে, তাই তো? তাহলে এটাই কি, এটাই হলো তো ঋণাত্মক কাজ, যখন সরণ উল্টা দিকে হচ্ছে। কিন্তু যখন বল আর সরণ একই দিকে মানে মধ্যবর্তী কোণ জিরো, তখন আসলে কি, তখন আসলে ধনাত্মক কাজ, যেহেতু cos জিরোর মান কত, 1। তাহলে মনে করো যদি এখন 0 থেকে 90 এর মধ্যবর্তী একটা কোণ হয়, সেটার একটা যদি আমরা সীমা বের করতে চাই, তাহলে কি হবে ধনাত্মক কোণের জন্য, ধনাত্মক কাজের জন্য 0 ডিগ্রি হচ্ছে কি হইতে হবে, 0 ডিগ্রি সমান হইতে পারে, তাই তো? মানে ধনাত্মক কাজের জন্য আর কি 0 থেকে 90 এর মধ্যে হইতে হবে, তাই তো? যেহেতু এর 0 থেকে 90, আর যেটা বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ সেটা কি হইতে হবে, 90 থেকে 180। এটা কি গ্রেটার দেন লেস দেন ইকুয়াল দিব, তাই তো? Okay, তাহলে আমরা ধনাত্মক কোণের ধনাত্মক কাজের জন্য সীমা পাইলাম আর ঋণাত্মক কাজের জন্য সীমা পাইলাম। তাহলে এখন কিছু কথা লিখে দিই। আচ্ছা, একটা আমরা ওই যে মহাকর্ষ বল আর মহাকর্ষের বিরুদ্ধে বল,
মহাকর্ষ বল দ্বারা কাজ আর আমাদের দ্বারা কৃত কাজ। মনে করো একটা বস্তু এখানে আছে, বস্তুটাকে আমরা উপরের দিকে এখানে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে বস্তু ছিল কোথায়? তলে লাগানো ছিল। তাহলে আমরা এখান থেকে উপরের দিকে এফ বল প্রয়োগ করে কি করলাম? এখানে নিয়ে আসছি, এইচ দূরত্ব নিয়ে আসছি মনে করো মানে নিচ থেকে এফ বল প্রয়োগ করছি আর এইচ দূরত্ব নিয়ে আসছি, তখন ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হয়েছে? এফ এইচ কস 0 ডিগ্রি। এফ, আবার যেটা হয়েছে যে মহাকর্ষ, এটা বলতে বোঝাচ্ছে মহাকর্ষ বলটা কাজ করছে নিচের দিকে না? মহাকর্ষ বল নিচের দিকে, তাহলে মহাকর্ষ বলের মানে বিরুদ্ধে কাজ, ঠিক আছে? আর যদি মহাকর্ষ বলের পক্ষে কাজ হইতো, তাহলে যেটা হইতো যে মহাকর্ষ বলের পক্ষে মানে বিরুদ্ধে কাজ হইতো, তাহলে কি হইতো? মহাকর্ষের, সরি এটা তো মহাকর্ষ বলের বিরুদ্ধে, যে মহাকর্ষ বল দ্বারা কাজ, মানে আমার যে কাজটা যেটা হয়েছে বা সিনারিও, সিনারিও কিন্তু এইটাই, কিন্তু এমজি, এমজি তো নিচের দিকে, কিন্তু সরানো হয়েছে কোন দিকে? না, দাঁড়াও, এই যে আগে যে সিনারিওটা ছিল সেটা কি হয়েছে? এখানে বস্তুটা ছিল, আমরা উপরে উঠে নিয়ে যাচ্ছি, তাই তো? তাহলে যেটা হলো মহাকর্ষ বল কাজ করছে নিচের দিকে, যেহেতু এমজি নিচের দিকে। হ্যাঁ, তাহলে এখন আমরা বলছিলাম যে মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ মানে আমাদের দ্বারা কৃত কাজ। হুম, মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ বলতে কি বোঝায়? আমরা মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে উঠেছি না, আমাদের একটা পরিশ্রম হয়েছে না? নিচে ছিল এমজি, কিন্তু আমরা মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে উপরের দিকে নিয়ে আসছি। তাহলে আসলে যেটা হয়েছে, মহাকর্ষের বিরুদ্ধে কাজ ইজ ইকুয়াল টু এফ এইচ কস 0 ডিগ্রি। এখন যখন মহাকর্ষ বল দ্বারা কাজ, তখন কিন্তু কোন চেঞ্জে যাচ্ছে? উপরের দিকে তো নিয়ে আসছি, তাই তো? বস্তুটাকে উপরের দিকে তো নিয়ে আসছি, এইচ এমজি নিচের দিকে, কিন্তু সরণটা উপরের দিকে, তখন মহাকর্ষ বল দ্বারা কাজ কি হবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি, এমজি এইচ কস 180 ডিগ্রি। কি বুঝছো? নিচের দিকে তো কাজ, মহাকর্ষ বল দ্বারা কাজ বলতে কি কি বুঝায়? মহাকর্ষ বল থাকবে আর বলের দিকে সরণের উপাংশ। তাহলে আমরা যেহেতু এখানে উঠাইছি, তাহলে সরণের উপাংশ কি? কস 180 ডিগ্রি। হ্যাঁ, তাহলে লাস্ট পর্যন্ত কি হয়? মাইনাস এইচ, তাহলে মাইনাস এমজি এইচ। তাহলে মহাকর্ষ বল দ্বারা কাজ হলো যে মাইনাস এমজি এইচ, আর মহাকর্ষ বলের বিরুদ্ধে কাজ কি? এফ এইচ। এফটা কি? এফ হলো যে আমরা যে বল প্রয়োগ করে উপরের দিকে উঠাইছি। ওকে, তাহলে তুলতে পারো, নাহলে না তুললেও হবে, আমি এই ক্লাস তোমার লাগলে পরে দিয়ে দিব, ঠিক আছে? সমস্যা নেই। তাহলে এটা নিচে দিয়ে দিই, তাহলে বুঝতে হবে সমস্যা নেই। ঠিক আছে, তারপরে এখন ধনাত্মক কাজ তো বুঝছো, তাহলে ধনাত্মক কাজের সীমাও দেখছো, আর ঋণাত্মক কাজের সীমাও দেখছো, তাহলে এগুলো এমসিকিউ কিন্তু যে আসে যে কোনটা ঋণাত্মক কাজ, কোনটা ধনাত্মক কাজ, সীমা দিয়ে এমসিকিউ আসে। তাহলে এখন স্প্রিং এর দ্বারা কাজ বা স্প্রিং এর বিরুদ্ধে কাজ, স্প্রিং তো বুঝো, স্প্রিং কি? ধরলাম মনে করি এটা আমাদের কাছে আনুভূমিক স্প্রিং আছে। হুম, স্প্রিং আছে, স্প্রিং করলাম বাহ্যিক একটা বল, বাহ্যিক বল বা আমরা যেটা কাজ করতেছি, ঠিক আছে, এটাকে আমরা বাহ্যিক বল বলতেছি। যদি আমরা হাত দিয়ে এটা টান দিই দুই পাশে, তাহলে কাজটা কে করছে? আমরা করছি না? বাহ্যিক এটা বল দিয়েছি, তাহলে বাহ্যিক বা এজেন্ট দ্বারা কাজ বলবো এটা। যখন আমরা টান দিব বা সংকোচন প্রসারণ করব আমাদের দ্বারা হবে, তখন এটা এজেন্ট দ্বারা কাজ অথবা বাহ্যিক বল দ্বারা কাজ। তো ধরলাম যে কি হলো, আহ এই যে স্প্রিংটা যেটা আঁকছি, এটাকে তুমি সংকুচিত করো, সংকুচিত করছো, মানে আগে ছিল এইখানে, এখান থেকে এখানে হয়ে গেছে এইখানে, ঠিক আছে? তাহলে তুমি কতটুকু সংকুচিত করলে? ধরলাম আমরা এক্স অংশ, এক্স বা এক্স একক আমরা সংকুচিত করছি। হ্যাঁ, তাহলে এখন বাহ্যিক বল দ্বারা কৃত কাজ আর স্প্রিং এর বাধাদানকারী বা প্রত্যয়নী বল বল যেটাকে, মনে করো স্প্রিং কে যখন আমরা ঠেলা দিয়ে সংকুচিত করছি, তখন নিজের মধ্যে একটা বল বা একটা কি পটেনশিয়াল শক্তি তৈরি হয়েছে, যার কারণে কি করতে চায় স্প্রিংটা? আবার আগের জায়গায় ফেরত আসতে চায়, ঠিক আছে? তাহলে এখন লিখে দিই,
এগুলো লিখে ফেলো যদি সময় থাকে। তাহলে দেখো বাহ্যিক বল মানে কি, আমরা সংকুচিত করছি না, তাহলে ধরলাম যে আমরা এফ এ, এজেন্টের এ দিয়ে আমরা সংকুচিত করছি। ঠিক আছে, তাহলে বললাম যে বাহ্যিক বল বা এজেন্টের প্রযুক্ত বল হলো এফ এ। আবার স্প্রিং বা এর বাধাদানকারী প্রত্যয়নী বল আমরা ধরলাম এস। বাধাদানকারী অথবা প্রত্যয়নী বল। ঠিক আছে, তাহলে এখন বাহ্যিক বল দ্বারা কৃত কাজ। হ্যাঁ, এফ এস হলো ছোট করে এখানে সাবস্ক্রিপ্ট আকারে আছে, এটা কিন্তু ওই এস না, সরলের এস বা স্প্রিং। এফ এস দিয়ে স্প্রিং দিয়ে দিতে পারো, ঠিক আছে। স্প্রিং নিজেদের নিজস্ব একটা বল আছে না, ওইটাকে ধরলাম। ঠিক আছে, তাহলে এখন বাহ্যিক বা এজেন্ট দ্বারা কৃত কাজ। তাহলে আমরা বল প্রয়োগ করছি কোন দিকে? বল প্রয়োগ করছি কিন্তু আমরা স্প্রিং এর ভিতরের দিকে। কৃত কাজটা মানে সরানোটা হয়েছে কোন দিকে? ভিতরের দিকেই হয়েছে, তাই তো। তাহলে আজ পর্যন্ত কৃত কাজ ডাব্লু এ ধরলাম, ডাব্লু এ ইজ ইকুয়াল টু এফ এ ইন্টু কি, এক্স কস থিটা। আগে ডট গুণ দিয়ে লিখি, তাহলে এফ এ ইন্টু, এটা কিন্তু সাবস্ক্রিপ্ট আকারে, এফ এ এক্স কস থিটা, কস 100 কস 0 ডিগ্রি। তাহলে আজ পর্যন্ত কি এফ এ, আর প্রত্যয়নে বল যেটা হয়েছে, প্রত্যয়নে বল কিন্তু ঠিক কোন দিকে? তুমি যে কাজ করছো এই আগের এমজি এর মতো। দেখছো আমরা কিন্তু বল উপরের দিকে মানে বস্তুর উপরের দিকে উঠাইছি, কিন্তু মহাকর্ষ বলটা কিন্তু নিচের দিকেই কাজ করছে। ঠিকই প্রত্যয়নে বল কিন্তু কি কোথায় কাজ করবে? এই যে এজেন্ট যেখানে কাজ করছে এর বিপরীত দিকে। মানে এফ এস দিকে দিকে, কিন্তু সরণ কোন দিকে হয়েছে? এক্স কিন্তু ঠিক এর দিকে হয়েছে, উল্টা দিকে। লাস্ট পর্যন্ত ডাব্লিউ এস ইজ ইকুয়াল টু কি হবে? এফ এস এক্স কস 180 ডিগ্রি মাইনাস এফ এস ইন্টু এক্স। ঠিক আছে, এই তো তাহলে আরেকটা জিনিস এখান থেকে দেখো, যদি যেটা হইতো বাহ্যিক বা এজেন্ট দ্বারা প্রযুক্ত বল উল্টা দিকে হইতো, মানে আগের বার তো আমরা সংকুচিত করছি, এবার আমরা প্রসারিত টান দিয়ে বড় করবো। আগে ছিল এইটা, এবার চাচ্ছি যে আমরা একটু বড় করতে। ঠিক আছে, এই হলো যে আমাদের স্প্রিংটা, এবার আমরা চাইছি একটু বড় করবো। তাহলে এক্স কোন দিকে? এক্স হলো যে সামনের দিক, আর বল যে এফ এজেন্ট, আমরা টান দিয়ে যেহেতু বড় করছি, তাহলে এফ এজেন্টের দিক হবে এদিকে। তখন মনে করো না এ দিয়ে আবার এ বুঝাই, এ বলতে এজেন্ট বুঝাচ্ছি। ঠিক আছে, আর বলছিলাম যে এফ এস যেটা আর কি স্প্রিং এর বল নিজস্ব প্রত্যয়নী বল, সেটা কোন দিকে হয়? সেটা কিন্তু ঠিকই উল্টা দিকে। তাহলে এখন যদি বাহ্যিক বল দ্বারা কৃত কাজ, ঠিক আছে, তাহলে এফ এ এক্স আর যখন কি হবে স্প্রিং দ্বারা কৃত।
ঠিক আছে, এটা কিন্তু দেখবা আগেটা মাইনাস আসছে, তো দুই ক্ষেত্রে কিন্তু মাইনাস আসে স্প্রিং এর কাজে। ওকে, লিখছি এই পর্যন্ত। এই পর্যন্ত লেখা হয়ে গেছে। আচ্ছা, শেষ করো, সমস্যা নেই। হুম, সরল, আমার সরটা বুঝতে পারতেছে না। সরল কি হয় না নাকি? এর থেকে, হ্যাঁ, বুঝছি। ঠিক আছে, ভরকৃত কাজ ও ভরকেন্দ্র সরল। তাহলে আমাদের কাছে যেটা আছে, মনে করো একটা টেবিল আছে, এক্সাম্পল দিলে বুঝতে এটা সুবিধা হয়। টেবিল আছে, আমরা কি করলাম, এইখানে একটা বস্তু আছে আমাদের কাছে। হুম, বস্তু আছে, ধরলাম যে মনে করো বস্তুর উচ্চতা বা ব্লক, এটা একটা কি ঘন আকৃতির ব্লক। হ্যাঁ, এর উচ্চতা হলো যে টি। তাহলে এর ভর কিন্তু যেটা হবে, এটা হবে মানে কি অর্ধেক হবে না, অর্ধেক দূরত্ব কেন্দ্র থেকে। এ হলো ওর ভর কেন্দ্র, T/2। আর যেটা করলাম, এই বস্তুটাকে আমরা এই টেবিলের উপরে উঠাই দিলাম। টেবিল আবার এই উচ্চতা। তাহলে কি করলাম, এই বস্তুটা এই তলে ছিল, তল থেকে আমরা টেবিলের উপরে উঠাই দিলাম। তাহলে যেটা হইলো, ওর উচ্চতা কি হয়ে গেল, এই তো এইটুক তো এইচ। আমরা যেটা হিসাব করবো এখানে ভর কেন্দ্রটা কোথায় চলে গেছে, আগে ছিল ভর কেন্দ্র এইখানে, এখন ভর কেন্দ্র চলে গেছে টেবিলের উপরে প্লাস এখানে, T/2। টোটাল এটা কি হয়েছে এখানে দেখো তো, এইচ প্লাস যদি এটা পুরোটা যোগ করি আমরা, প্লাস T/2। কি হয়? তাহলে এখন যখন আমরা কৃতকাজ লিখবো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ওজন ইন্টু সরণ, ভরকেন্দ্রের সরণ। তাহলে ওজন হলো যে mg, আর ভরকেন্দ্রের সরণ যেটা, সরণ কি হবে, সরণ হলো আগে ছিল কোন অবস্থানে, এখন আসছে কোন অবস্থানে, এটা ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে এটা কি হবে, এটা হলো যে এইচ প্লাস T/2 মাইনাস T/2। তাহলে আগে ছিল T/2, পরে হয়েছিল যে ফাইনাল, এটা টোটাল না লিখে ফাইনাল লিখি তাহলে সুবিধা হবে, এইচ প্লাস T/2। তাহলে যেটা হয়েছে লাস্ট পর্যন্ত কিন্তু mgh রয়েছে, যেটা আমরা লিখি সাধারণত mgh না। হুম, তাহলে এখন ভরকেন্দ্রের সরণ সংক্রান্ত একটা কৃতকাজ দেখি। মনে করো এই টেবিলে, এরকম টেবিলই আছে, টেবিলের উপরেই এখন সবগুলা অনেকগুলো ব্লক আছে। আগে দেখছি না ঘন আকৃতির ব্লক, এগুলো সবগুলা ঘন আকৃতির অনেকগুলো ব্লক আছে। আমাদের উদ্দেশ্য হলো যে ব্লক গুলাকে একটার উপর একটা দাঁড়া দাঁড়া করানো। আচ্ছা, 1 মিনিট ওয়েট করো তো, আমি একটু পানি নিয়ে আসি।
ঠিক আছে, কি হয়েছে এখানে? অনেকগুলো ব্লক আছে, ব্লকগুলো কি আমাদের উদ্দেশ্য কি একটার উপর একটা দাঁড়া করানো। হ্যাঁ, তাহলে আমরা ধরে নিলাম যে মনে করো প্রতিটা যে ঘন ঘন আকৃতির ব্লক আছে না, সবগুলো কিউবিক কিউবিক ব্লক। সবগুলো ধারের দৈর্ঘ্য হলো যে এক মিটার, ঠিক আছে, বা এক। তাহলে এইটুক কি হবে তাহলে আগের যে ম্যাথটা মানে দেখছি থিওরিটা, এরকম কি হবে, এর ভরকেন্দ্র সরণটা কি হবে এখানে, মানে ভরকেন্দ্রটা আসলে তল থেকে A/2 তে। A/2, আচ্ছা। তাহলে এখন আমরা যেটা যাচ্ছি, এখানে চারটা ব্লক আছে না, চারটা ব্লক একটার উপর একটা দাঁড়া করানো। হুম, সবগুলো সমান, একই দৈর্ঘ্যের, একই ভরের। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা এই যে ব্লকটা আছে না, এইটাকে আমরা এই পাশে নিয়ে আসি, টেনে এখানে। হুম, তাহলে যেটা হয়েছে, এটা আনতে তো কোনো কিছু কাজ নাই, বা অথবা মনে করো এই ব্লকটাই আছে, এই ব্লকটার উপরে বাকিগুলো দাঁড়া করো। এটা মনে করো ফার্স্ট ব্লক, ঠিক আছে। এটা টাইনে ধইরা নিয়ে এসে এইখানে বসাই দিই। বুঝতেছো কি করছে? এটা হলো ফার্স্ট ব্লক, তাহলে এটার জন্য তো কোনো কিছু কাজ নাই, যেহেতু এখানে বসা আছে। হ্যাঁ, তাহলে প্রথমটার জন্য, চারটা ব্লক তৈরির জন্য যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, প্রথমটার জন্য কিন্তু কাজ হলো যে এম জি ইন্টু জিরো, স্মরণ নেই কোনো। পরেরটা যেটা ছিল এম জি, এরও তো ভরকেন্দ্র যেটা ছিল, সেটা তল থেকে A/2। হুম, আবার যখন এটার উপর উঠাই দিছি, ওই টেবিল উঠাই দেওয়ার মতো আর কি, তাহলে এইটা হলো যে এ, আবার এইটুক কি A/2। তাহলে ফাইনাল হলো যে A+A/2, আর ইনিশিয়াল কি A/2। তাহলে এম জি সরণ কি হবে, সরণ হবে যে A+A/2 মাইনাস A/2, তাই তো? তাহলে আসলে এটা জিরোই লেখা যায় শুধু, এম জি এ। তাহলে আবার যেটা করলাম, এই সেকেন্ড গেল, ব্লক গেল, থার্ড ব্লক এটাকে ধরে নিয়ে এসে কোথায় করবো, এখানে উঠে দিই। তাহলে এই পুরাটুক ছিল নিচের টুক, তারপর পরের টুক আবার আবার এইটুক A/2। আর এটাও, তাহলে আসলে তো কি mg2a হয় না, mg2a। আর পরেরটাও mg3a হবে, এটা বুঝাই যাচ্ছে। হুম, তাহলে লাস্ট পর্যন্ত যদি n সংখ্যক ব্লক হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে দেখো তো, লাস্ট পর্যন্ত mg 4 নাম্বার ব্লকের জন্য, তাহলে যদি 5 নাম্বার বা n সংখ্যক হয়, তাহলে n-1a হবে না। এখানে n 1 নাম্বার ব্লকের জন্য 0, 2 নাম্বার ব্লকের জন্য a, তাহলে n সংখ্যক ব্লকের জন্য n-1 ইন্টু। তাহলে এখন আমরা ওই যে মনে আছে ধারা পড়ছিলাম, 1+2+3 এরকম করতে করতে n সংখ্যক হলে এসসি সময় ধারা পড়ছিলাম না। তাহলে লাস্ট পর্যন্ত এখানে কি হয় দেখো তো, তাহলে যেটা হয় যে এইখানে এরকম হইতো যে n+n+1/2 এরকম হইতো না, সমষ্টি এই ধারার যোগফল আর কি এরকম। তাহলে এখন আমরা এখান থেকে mga কমন নিয়ে নিলাম, আর সাথে থাকলো কি mga কমন নিলে 1+2+3+n-1, এরকম। হুম, যদি মনে করো শুধু চারটা ব্লক হইতো, তখন কিন্তু আর এন চলে নিয়ে আসতাম না। হুম, তাহলে এখন কি হবে এটা, আচ্ছা এখানে কিন্তু n+1 না, n-1। ঠিক আছে, তার সাথে তাহলে আমরা এখানেও mg লিখতে পারি, সাথে n×n-1/2 লিখতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে mga ইন্টু n ইন্টু n-1/2। তাহলে কৃত কাজ কত, একটা n সংখ্যক ব্লক যদি একটার পর একটা দ্বারা করে একটা স্তম্ভ তৈরি করতে চাই, লাস্ট পর্যন্ত w ইজ ইকুয়াল টু mga ইন্টু n ইন্টু n-1/, এ হলো যে ব্লকের দৈর্ঘ্য।
ঠিক আছে, বুঝছো? তাহলে এখন যদি এমসিকিউ তে বললো যে 5টা ব্লক, 5 বসায় দিবা, তাহলে 5টি ব্লক দিয়ে তুই স্তম্ভ তৈরি করতে কত কাজ? ঠিক আছে, 4টা হলে কি হইতো? 4 × 3/2 × তাহলে 6 mga। তাহলে দেখো তো, যখন আমরা 4টার জন্য করছিলাম, এই 4টা যোগ করলে কিন্তু দেখবা যে mg 6 এই হয়। 3 + 2 + 6। ঠিক আছে, এগুলো এগুলো এমসিকিউ তে আসে। তাহলে এখন কিছু ম্যাথ দেখাই। মনে কর কি আছে, একটা তোমার কাছে দণ্ড আছে। হুম, দণ্ড তলের উপর শোয়ানো আছে। এখন তোমার ইচ্ছা হলো এটাকে তুমি দাঁড়া করাবে। হুম, আর দণ্ডের দৈর্ঘ্য 10 মিটার। দৈর্ঘ্য 10 মিটার, আর প্রস্থ কি দিব? আচ্ছা, প্রস্থ নাই, ঠিক আছে। প্রস্থ মনে কর নগণ্য, প্রস্থ হলো নগণ্য। তাহলে এখন এই যে আহ, ইটা আছে, আহ, সরুদণ্ডটা আছে, এটাকে আমরা কি করবো? সরানো অবস্থা থেকে দাঁড়া করাবো। তাহলে কৃত কাজটা করবো। ম্যাথের শুরুতে যেটা ছিল, এই একটা দণ্ড আছে না, 10 মিটার দৈর্ঘ্যের একটা দণ্ড আছে, হ্যাঁ। দণ্ড, হ্যাঁ, সরু সুষম দণ্ড। এই দণ্ডটাকে আমরা দাঁড়া করাবো, সরানো আছে, এখন এটাকে আমরা দাঁড়া করাবো। তাহলে আমাদের কৃত কাজটা আসলে কত? এটা হলো প্রশ্ন। ঠিক আছে, তাহলে আমরা তো দেখছি কৃত কাজ W = ওজন ইন্টু ভর কিন্তু সরণের গুণফল। তাহলে ওজন হলো যে mg, এমও দিয়ে দিলাম, ধরো 40 কেজি দিলাম। ঠিক আছে, তাহলে এখন দেখো বর্গাকার ছিল এখানে, আমরা উঠাই ফেলছি, আবার বর্গাকার চলে গেছে আবার এখানে। বর্গাকার কিন্তু থাকে কোথায় জানো? যদি এরকম এরকম একটা সরু দণ্ড হয়, তাহলে এর হবে যে আয়তন কর্ণ বরাবর ছেদবিন্দু আর কি। ঠিক আছে, আবার সেম এই ক্ষেত্রেও সেম কর্ণ ছেদবিন্দু। তাহলে লিখবা লাস্ট পর্যন্ত এখানে এটার অর্ধেক হয় লাস্ট পর্যন্ত। ঠিক আছে, 10 মিটারের অর্ধেক কিন্তু 5 মিটার না, 5 মিটার। তাহলে বর্গাকার সরণ আগে ছিল, বলছিলাম নগণ্য, সরু সরু বলছিলাম, তাহলে এখানে জিরো হবে আর কি, লাস্ট পর্যন্ত জিরো ধরা যায়। টেন্স টু জিরো। ভর কিন্তু সরণ যেটা হয় 5 - 0, দেখি 5 mgh। এইটুক 5, পরের 5 মিটারে চলে গেছে ভর কেন্দ্রটা, আর আগে ছিল জিরোতে। এটা 5 - 0, 5 mgh। ওকে, তাহলে যদি মান বসাই দাও, তাহলে দেখবে যেটা আসে এটাই। আচ্ছা, এইচটা কেন লিখলাম, শুধু এইচ। ঠিক আছে, তাহলে এখন তোমার একটা দেই, তুমি এটা দেখো পারো কিনা। যে মনে করো তোমার কাছে একটা এরকম দণ্ড আছে, সরু দণ্ড, ঠিক আছে। সরু না, এবার প্রস্থ দিয়ে দিলাম 2 মিটার। হ্যাঁ, আর দৈর্ঘ্য আমি ধরলাম যে 5 মিটার। আর এই যে দ্বন্দ্ব, যে সরু দণ্ডটা আছে, এর মাথায় একটা ওটা বলের মতো আছে। ঠিক আছে, তাহলে এই যে দ্বন্দ্বটা, এটা ভর হলো যে মনে করো 5 কেজি, এটা দিল 20 কেজি। এই দণ্ডের ভর 20 কেজি, আর এই বলটার ভর 5 কেজি। আমাদের ইচ্ছা হচ্ছে যে আমরা এটাকে সোজা করবো।
ঠিক আছে, তাহলে আমাদের কৃত কাজটা আসলে কত। আর বলেও দিলাম, মনে করো কি হয়েছে, বলে দিলাম যে এর ভর কেন্দ্র হলো যে এখান থেকে 3 মিটার দূরত্বে। এখানে কেটে হলো যে ভর কেন্দ্র জি। ঠিক আছে, তাহলে কৃত কাজটা কত, চেষ্টা করো তো এটা। মেজি পারবা এটা, চেষ্টা করো, হ্যাঁ। তাহলে এখানে বস্তু যেহেতু দুইটা, ঠিক আছে, এখানে দেখো যে একটা আছে দণ্ড, একটা আছে বল। তাহলে এর জন্য দুইটা কিন্তু যোগ করতে হবে, দুইটা কিন্তু কাজ, দুটো আলাদা আলাদা বের করে দুটো যোগ করতে হবে। দণ্ড তো আগেটা যে দেখছি, আগেটা যে মতো আর কি হবে, আগেরটা মতো না। 3 মিটার দেওয়া আছে যে এখান থেকে 3 মিটার দূরত্বে এর ভর কেন্দ্র, তাহলে এখানেও কি হবে, 3 মিটার দূরত্বে এর ভর কেন্দ্র। তাহলে আগে যেটা ছিল, আগে ভর কেন্দ্র ছিল এখানে 2/1, মানে 1 মিটার দূরত্ব ছিল তল থেকে। আর পরে হয়ে গেছে কত, 3 মিটার হয়ে গেছে না। তাহলে তাহলে দণ্ডর জন্য, ডাব্লু দণ্ড, এর জন্য হবে কি, ওজন, ওজন হলো যে এম জি। 3 মিটার হলো সরণ, মাইনাস 1 মিটার, 2 ইন্টু এম জি। আবার ডাব্লু বল ইকুয়াল টু কি হবে, এম জি। এমটা কি, এমটা হলো যে বলের ভর। আর ও যেহেতু এখানে ছিল, ধরলাম যে মনে করো ওর যে ভরকেন্দ্র ওইখানে আছে 1 মিটার, পরে হয়ে গেছে কত, 3 + 1 মিটার হয়ে গেছে না।
আগে ছিল 1 মিটার, পরে হয়ে গেছে 3+1 মিটার, মানে 4 মিটার, তাহলে লাস্ট পর্যন্ত 3 মিটারই থাকে। তাহলে 5 × 3 = 1. তাহলে আগে ছিল ইনিশিয়াল 1 মিটার, ফাইনাল হয়ে গেছে কত, 4 মিটার, তাহলে লাস্ট পর্যন্ত কত, 4 থেকে 1 বিয়োগ করলে 3 না? সেটাই রিক্স। এটা যোগ করে দিব তাহলে। ঠিক আছে, তাহলে তো বুঝছো এটা আশা করি। তাহলে আরেকটা ম্যাথ করবো এরকম। ধরো কি হয়েছে, একটা ইট, হুম, একটা ইট আছে, কেমন হয় ইটটা? এটা তো আমি খেয়াল করছি, যারা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক নাকি? ও আচ্ছা আচ্ছা। এই শুনতেছি আর কি, বাচ্চা বলা মানে আছে মনে হয় আশেপাশে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে বইলো আবার, ওকে। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো।